প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথাসময়ে আজকে আমরা ক্লাসে চলে আসলাম। বরাবরের মতো একই কথা, আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব সবার গ্রুপে জয়েন করার জন্য। তালা, জুবায়ে, রাত্রি, অর্পণ, শাকিব খান, জারিন তাসনিম, হাসিবুল শান্ত, সানজিদা আফরিন নিতু, সানজিদা রাত্রি, পেন্সিল আকা ইমরান, আবু সাইদ ওরফ, সোমাইয়া সাদিয়া, আফ্রিদিনা, তানিয়া, সূর্য হোসেন, ইফা জামিলা, স্নিগ্ধা, আফিফা আমিন, মিষ্টি। পেন্সিল আকা ইমরান, মোটামুটি ভালো আছি ভাইয়া। সাবরিনা বেশ অ্যাক্টিভ এখন না ভাই, ওগুলো ক্লাস তোমার মোটামুটি মনে করা হয়ে গেছে তাই না, ফার্স্ট পার্ট সেকেন্ড পেপারের। এম খান, রিফাত, রিশা, সানজিদা, মাইশা, রাইসা, তাসনিম, কি তন্মনা, আচ্ছা, সালফিউরিক অ্যাসিড, হামিম, বিনতি, হিমেল, হৃদয় কর্মকার বেশ অ্যাক্টিভ অবশ্যই স্টুডেন্ট, অনেকে তোমরা অ্যাক্টিভ স্টুডেন্ট আছো। সাইফুল, মানে হৃদয়ের একটা জিনিস আমি দেখেছি, ও কিছু শিখলে ও সবার সাথে শেয়ার করতে চায় আর কি, সবাই শিখুক, এটা খুব ভালো দিক আর কি। ফারহান মাসুক বেশ অ্যাক্টিভ, থ্যাংক ইউ। কে কাউসার, ওকে, আমাদের মোটামুটি 120 স্টুডেন্ট, ক্লাসে 25 জয়েন করছে। আশা করি আমাদের ক্লাসে জয়েন করা স্টুডেন্টের সংখ্যা 200 আজকে পার হয়ে যাবে। তো আমরা একটু আগে সাউন্ডটা চেক করে নিব, ওকে, তারপর আমরা ক্লাস একটু সাউন্ডটা দেখে নিচ্ছি ভাইয়া, দেখি কি অবস্থা। ফাইন, একটু আমরা জাস্ট সাউন্ডটা চেক করি, আমিও চেক করি, তোমরাও দেখো যে বয়া ঠিক মতো কাজ করছে কিনা। হ্যাঁ বিনতি, হ্যাঁ ভাইয়া তোমার নামটা আমি বলেছি, একটু আমরা ঠিকই আছে, সাউন্ড ঠিক আছে। তোমরা নিশ্চয়ই গ্রুপে পোস্ট দেখে বুঝতে পেরেছ আজকে আমরা একদমই বেসিক কোনো জিনিস পড়বো না। একটু খেয়াল করে দেখো ভাই, যারা গ্রুপের প্রথম থেকে জয়েন আসো, আমরা গত মাসের 4 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম এবং 6 তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করেছিলাম। আজকে 8 তারিখ, মোটামুটি আমাদের 1 মাস ক্লাস হয়ে গেছে তাই না। আমরা 15টা ক্লাস করেছি এবং আমার মনে হয় 15টা ক্লাসে আমরা কোনো গ্যাপ কোনো কিছু দেইনি, চেষ্টা করেছি সর্বোচ্চটা দিতে। অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে আমরা শুরু করেছিলাম গ্রুপে এবং খুব প্রাথমিক জিনিসগুলো এখন আমাদের চলছে। তোমরা যে পড়ালেখা করছো তার প্রমাণ হলো এমন ভিতর তোমরা থেকে কোশ্চেন নিয়ে আসতেছ যেগুলো অনেক জিনিস আমি এখনো পড়াইনি তোমাদের, কারণ কোনো ডিপ জিনিস জানতে গেলে আগে তো প্রাথমিক ধারণাটা দরকার তাই না। তা আমি চাই তোমাদের আগে প্রাথমিক ধারণা হোক, তারপর আমরা ভিতরের জিনিসগুলো আসলে দেখব, ওকে। তো আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, এই জন্য গ্রুপে অনেক নতুন শিক্ষার্থী আছে বা পুরাতন যারা আছে তারাও 2-1জন আমাকে প্রশ্ন করেছো। জাস্ট এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সেইটা হচ্ছে আমাদের এই গ্রুপটা তো ভাই মাস্টার গ্রুপ, তোমরা খেয়াল করো প্রথম থেকে স্টুডেন্টরা যেভাবে ভর্তি হচ্ছিল এখন কিন্তু ভর্তি হওয়ার সংখ্যাটা আরও বেড়ে গেছে। কারণ তোমরা এটার কারণ অবশ্য তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেছো যে মাস্টার গ্রুপ অনেক ভালো ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে বা সব মিলিয়ে আর কি। তো আমরা এখানে শুরু করেছি একবারে 0 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত পড়বো। হয়তো 2021-এর যারা পরীক্ষার্থী তারা ভাববা তাহলে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে কোর্সটা শেষ হবে কি, অবশ্যই কোর্সটা শেষ হবে, এটা টেনশনের কোনো কারণ নাই, সেই চিন্তা আমার মাথায় ভাই আছে। বরং আমাদের যে টপিকসগুলো সিলেবাসে আছে সেগুলি এমনভাবে আমরা করছি যেন অ্যাডমিশন টেস্টে গিয়ে ওই টপিকসগুলো শর্ট সিলেবাসটা যেন তোমাকে পড়তে না হয়, বাকিগুলো যেন পড়তে হয়, ওকে। আর 22 আর 23দের তো কোনোই টেনশন নাই, শুরু থেকে শুরু করেছি, ওকে। এখন দেখো আমি তোমাদের গ্রুপে কি পড়াচ্ছি, কেমন পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, এইটা বোঝাটা খুব বেশি কঠিন কাজ না, একটু তোমরা খেয়াল করো ভাইয়া। এই যে দেখো তোমাদের তো প্রথম কাজটা হবে স্বাভাবিক, তোমরা ফেসবুক গ্রুপে ঢুকলা, ঠিক আছে। এই যে এটা হলো মেইন গ্রুপ, ওকে। এই যে মেইন গ্রুপে ঢোকার পর অ্যানাউন্সমেন্টে যাবা তোমরা, ওকে। এই যে দেখো ভাইয়া অ্যানাউন্সমেন্টে গেলে খেয়াল করো, এই যে একটু দেখো এক জায়গাতে আমি সব জিনিসগুলো দিয়ে দিয়েছি। প্রথম বর্ষের ক্লাসের লিঙ্ক, অর্থাৎ তোমরা অনেকেই করছো কি বিকাশে টাকা পেমেন্ট করে প্রথমে এই প্রথম বর্ষের ক্লাসে লিঙ্ক দিচ্ছ, মানে রিকোয়েস্ট দিচ্ছ, দ্বিতীয় বর্ষের ক্লাসে রিকোয়েস্ট দিচ্ছ, ফলে তোমাদের এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হচ্ছে না। কারণ এটা অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে শুধুমাত্র মাস্টার গ্রুপের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে,
অর্থাৎ প্রথম কাজটা হবে তোমাদের এই মাস্টার গ্রুপে আগে যুক্ত হওয়া, তারপর যুক্ত হওয়ার পর দেখবা প্রথম বর্ষে ক্লাসের লিঙ্ক যদি তুমি দেখতে চাও এই যে এখানে ক্লিক করলে এই যে আমার প্রথম বর্ষে যে গ্রুপটা সেটা চলে আসলো। এসে এই যে এখান থেকে তোমরা সব ক্লাসগুলো সিরিয়ালি করতে পারবা। আমি একদম সাজিয়ে দিয়েছি। প্রথম পত্রে প্রথম অধ্যায়ের 4টা ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে। আর অফলাইন শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা অফলাইনে ক্লাসগুলো করে ফেলেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। তবে ওই 4টা ক্লাস করলেই মোটামুটি আমাদের প্রথম অধ্যায়টা হয়ে যায়। এই দেখো প্রথম অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। ও আচ্ছা, এরপর দেখো ভাইয়া পঞ্চম অধ্যায়, সব ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা। ওকে, একইভাবে তোমরা এই যে দেখো একইভাবে দ্বিতীয় বর্ষের ক্লাসের লিঙ্ক, দ্বিতীয় বর্ষে অ্যাড হওয়ার পর তোমরা ঢুকলেই ক্লাসগুলো এখানে পেয়ে যাবা। এবার দেখো জৈব যৌগের নামকরণের নোটের পিডিএফ, যে পিডিএফগুলো আমি দিয়েছি সব এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের। ধরো তুমি নামকরণের পিডিএফটা দেখতে চাও, ওকে, এখানে ক্লিক করলা, তুমি চলে আসলো যেই জায়গাতে আমি পিডিএফটা দিয়েছি। পিডিএফ এর উপর ক্লিক করলেই ওকে, এই যে দেখো চলে এসছে। আমি যে যে নোটগুলোর পিডিএফ দিব সবগুলো তোমরা এইভাবে কিন্তু পেয়ে যাবা। ওকে, আমি এবং সবসময় তোমাদের পিডিএফগুলো আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। যখনই কোনো কিছু আপডেট করব সঙ্গে সঙ্গে সেটা পিডিএফ তোমাদেরকে আমি আসলে দিয়ে দিব। ওকে, আচ্ছা, জৈব যৌগের নোটের প্রথম অংশের পিডিএফ, দ্বিতীয় অংশের পিডিএফ, তৃতীয় অংশে মানে আমার নোটগুলো ভাগ করা থাকে তো ভাই। যেমন প্রথম অংশতে কনসেপ্ট আছে, দ্বিতীয় অংশে সিকিউ প্রশ্ন আছে, তৃতীয় অংশ এমসিকিউ বিগত বছরের প্রশ্নগুলো আছে। এইবার জৈব যৌগের প্রথম অংশের যৌগের উপর অ্যাডমিশনের প্রথম অংশের পিডিএফ, অ্যাডমিশন এটা 2020-এরটা দেওয়া আছে, 2021-এরটা আপডেট হলে আবার আমি আপলোড করব, আবার তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব। প্রথম ক্লাস ওরিয়েন্টেশনের লিঙ্ক, জৈব যৌগের অধ্যায়ের সকল ভিডিওর লিঙ্ক দেখো, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এই 1 থেকে 4 পর্যন্ত যখন আমাদের লেকচার হয়ে গেছিল তখন আমরা একটা এক্সাম দিয়েছিলাম। এই দেখো 1 থেকে 4 নাম্বারের উপর এক্সাম, ঠিক আছে। এই যে আমরা যে এক্সাম যেখানে দিয়েছিলাম যেই জায়গাতে, এই যে আমরা যদি এখন এক্সামের উপর ক্লিক করি তাহলে আমি এই এক্সামটা যেহেতু ওপেন করে দিয়েছিলাম পরবর্তীতে, তাই এটা যে কেউই কিন্তু অংশ নিতে পারবে আর কি। ওকে, ও সরি, এখানে দেওয়া আছে একবারের বেশি আসলে হবে না, অন্য একটা নাম দিয়ে আমরা করি। যে মানিক লেখা আছে ওর নাম একবার দিয়েছি তো এই কারণে এটা হয় নাই। আচ্ছা, যে কোনো একটা দিয়ে দিলাম। এইবার দেখো এই যে ইউপ্যাক পদ্ধতি নিচে যৌগের নামকরণ করো, আমি যে কোনো একটাতে ধরো অ্যান্সার দিয়ে দিলাম, যে কোনো একটা, কোনো কিছু চিন্তা না করে দিচ্ছি। আচ্ছা, আমরা এক্সামটা দিয়ে নিলাম। একটু দেখো এখানে 15টা প্রশ্নের আমরা এক্সাম নিয়েছিলাম। এই যে দেখো ভাই, আমরা 1 থেকে 4 নাম্বার মানে লেকচার পর্যন্ত যে এক্সামগুলো হয়েছিল এই যে দিলাম আমি। আমার কত টাইম, আমি 30 মিনিট টাইম দিয়েছি, এখানে আবার এখন 29 মিনিট অবশিষ্ট আছে। এবার সাবমিট করে দিলাম। আমি 15টার মধ্যে আমার 3টা হয়েছে, ঠিক আছে। আর আমি পরীক্ষাটা দিয়েছি 38 সেকেন্ডের মধ্যে। ওকে, এইবার দেখো এটা আমার উত্তরটা আসলে ভুল, তাহলে আসলে উত্তরটা সঠিক কি হতো, বি নাম্বার সঠিক হতো এবং সঠিকটার ব্যাখ্যাটা আসলে দিয়ে দেওয়া আছে। দেখো এরপর আমি 2 নাম্বারটা দিয়েছিলাম, এটাও আমার ভুল। তোমার সঠিক হলেও ব্যাখ্যা আসবে, ভুল হলেও ব্যাখ্যা আসবে, ব্যাখ্যাটা দেওয়া আছে। দেখো 3 নাম্বার এটাও ভুল। আচ্ছা, 4 নাম্বারটাও আমার ভুল হয়েছে। এই যে 5 নাম্বারটা কারেক্ট হয়েছে, এই যে কারেক্ট হলো, ব্যাখ্যাটা কিন্তু দেওয়া আছে। এইভাবেই পরীক্ষাগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটার ব্যাখ্যা আমরা আসলে এখানে পেয়ে যাব। এবং এখানে তোমরা অনেকে আমাকে বলেছ এই যে পরের একটু দেখো ভাইয়া, একটু দেখো, সেইটা হলো এই যে আমাদের 1 থেকে 4-এর এক্সাম দিলাম আমরা। এরপরে এই দেখো লেকচার 7, 8, 9, 10.1, 10.2 মানে হচ্ছে অনেক সময় ক্লাস নেওয়ার সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে বা নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় ক্লাসটা
কেটে গেছে, তখন আমরা 2 বার ক্লাসটা নিতে হয়েছে, এই জন্য 10.1 10.2 ভাবে করা আছে। বা নামকরণ এই যে 10.2 পর্যন্ত মানে 10টা ক্লাস আমরা নামকরণের উপর করেছি, টোটালটার উপর এক্সাম দেওয়া আছে, সেই এক্সামের লিঙ্ক এখানে দেওয়া আছে। এই এক্সামটা যেহেতু নামকরণের শেষে, দেখো ভাইয়া এই এক্সামটা আসলে ক্লোজ করা আছে, এই যে দিস টেস্ট ইজ ক্লোজড। এইটা তোমরা নতুন যারা জয়েন করছো আরেকটু পড়ালেখা করো, আরেকটু ধারণা তোমাদের ভালো নামকরণের, তখন আমি এটা ওপেন করে দিব, তখন তোমরা এক্সামটা আবার আসলে দিতে পারবা। ওকে, ওকে, এই যে একদম মোট এই পর্যন্ত ক্লাস হয়েছে 15টা, এবং এই 15 নাম্বার ক্লাসটা আমরা জানো তোমরা যে আমরা সেদিন জ্যামিতিক সমানতা শেষ করেছিলাম, এবং জ্যামিতিক সমানতার উপর কিন্তু আমার ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে। দেখো আমরা সরাসরি এই যে আমি বলেছিলাম যে লাইভ যে ক্লাসটা করলাম তোমরা সেইটার পাশাপাশি এই ক্লাসটাও কিন্তু দেখতে পারো, কি ঠিক আছে? এই ক্লাসটাও তোমরা দেখতে পারো, দেখতে বলেছিলাম আর কি। ওকে, এই হলো ভাইয়া মোটামুটি আমাদের খুব বেশি ক্লাস হয়েছে তা না, ক্লাস হয়েছে 15টা, হয়তো 15টা ক্লাসকে তোমাদের অনেক বেশি কিছু মনে হচ্ছে, এই জন্য কি লিখছো ভাইয়া? যে ভাই আচ্ছা বইয়ের কথাটা বলছি, দাঁড়াও, বইয়ের কথাটা আমি বলতেছি ভাইয়া প্লিজ। তো যাক, যেটা বলছিলাম এই যে সুতরাং মানে খুব বেশি তোমাকে কষ্ট করতে হবে, তুমি গ্রুপে ঢুকবা, সবসময় মাথায় রাখবা গ্রুপে ঢুকবা, ঢুকলে জাস্ট অ্যানাউন্সমেন্টে চলে যাবা, গেলে আমি যা বা আরেকটা কাজও তোমরা চাইলে করতে পারো যে আমার উপর আইডির উপর যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু মোটামুটি সব ক্লাসগুলো তোমরা আসলে পেয়ে যাবা। ওকে, ওকে, তাহলে এই তোমরা ক্লিয়ার তো ভাই এখন? আচ্ছা, এখন ধরো যারা গ্রুপে নতুন জয়েন হয়েছ, ধরো ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ইয়ার বলতে আমি এখন বোঝাচ্ছি 2023-এর যারা পরীক্ষার্থী, বা তো 2023-এর যারা পরীক্ষার্থী তারা মনে করছো যে ঠিক আছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে শুরু করার কারণ আমি বরাবরই তোমাদের বলি যে আমার এখানে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ে স্টুডেন্টরা বেশ এনজয় করে আর কি, এবং বেশিরভাগ শিক্ষার্থীদের যদি জিজ্ঞেস করো তারা মনে করে যে অর্গ্যানিক কেমিস্ট্রি একটা আতঙ্কের নাম। আর যেহেতু কোনো কিছু শুরুতে আমরা ফুল এনার্জিতে থাকি, ফলে এই এনার্জিটা আমি আসলে অর্গ্যানিক কেমিস্ট্রি ইউজ করতে চাই যেন তোমাদের কাছে অর্গ্যানিক কেমিস্ট্রি আর আতঙ্কের নাম না আসলে হয়ে যায়। আর সেকেন্ড ইয়ারে যখন তোমরা যারা নিউ সেকেন্ড ইয়ার উঠবা বা যারা ফার্স্ট ইয়ারে আসো, একটা জিনিস মাথায় রাখবা ভাই, সব সাবজেক্টেরই সেকেন্ড পেপারের কোর্সটা অনেক বড়, আর এক অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে যে টাইম লাগে ফার্স্ট পেপারে তো পুরোটা পড়তেও সে টাইম প্রায় লাগে না। ফলে অর্গ্যানিক কেমিস্ট্রির মতো একটা বিশাল টপিকস যখন তোমার এই যে অফ টাইম যে টাইমটা তুমি পাচ্ছ শেষ করে রাখো, এইটার যে কি ফিলিংস, এইটা যে কি মজা, এইটা তোমরা যখন ধরো এক্সামের আগের মুহূর্তগুলোতে যাবা বা অফলাইন তোমরা যখন ক্লাস করবা কলেজগুলো স্বাভাবিক হবে, তখন এই জিনিসগুলো তোমরা ভাই ফিল করবা। এই জন্যই আমি অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করেছি। আচ্ছা, তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা? আচ্ছা, মুশফিকা যেহেতু 8টা ক্লাস 7 দিনে করতে ডিফারেন্স চলেছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমরা অনেকেই বলছো ভাইয়া ক্লাসটা একটু বাড়ান, দিন বাড়ান, আমি বাড়াবো, একটু টাইম দাও। হ্যাঁ, মানে আসলে এখন ক্লাসগুলো হয়তো ভালো লাগছে, ভালো বুঝতে পারতেছো, তাই মনে হচ্ছে যে আরও ক্লাস যদি বাড়াই দেওয়া হয় তাহলে আরও বসে এনজয় করবা। দেখবা ওই যে বলি না যে তোমার কোরমা পোলাও খুব খেতে ইচ্ছা করতেছে, এমন খাওয়ালাম তোমাকে আমি যে ওই খাবার প্রতি রুচিবোধটাই নষ্ট হয়ে গেল। তাহলে একটু আগে যে খুব খেতে ইচ্ছা করতেছিল আর এখন এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু আগে খুব খেতে ইচ্ছা করতেছিল, এখন একদম ঘৃণা লাগতেছে। এই ঘৃণাবোধটা যেন তৈরি না হয়, তাই অল্পতেই ভাই ভালো। কখন তোমাকে কোনটা দিতে হবে, কারণ একদম প্রথম দিকে আসো ভাইয়া তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রি, ঠিক আছে? তাই আমি এখন তোমাদের ক্লাসগুলো আসলে বাড়াতে চাচ্ছি না, আমরা আস্তে আস্তে বাড়াবো তোমাদের দিকে দেখে। ও আচ্ছা, তোমাদের সেকেন্ড ইয়ারটা আমি বানিয়ে দেইনি। এই নাইম মাননীয় শিক্ষামন্ত্রী সেদিন উনি একটা লাইভে বলছিলেন আর কি যে এখন আমাদের নতুন দশম শ্রেণী, পুরাতন দশম শ্রেণী, নতুন দ্বাদশ, পুরাতন দ্বাদশ, তাই সেই ফিলিংস থেকে তোমাদেরকে বললাম ভাইয়া আমি। দেখি তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। তারপরে আমি বলেছি যে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয় নিয়ে আমাকে মেসেঞ্জারে নক করবা না ভাই, বুঝছো? মেসেঞ্জার একটা জিনিস লিখতে অনেক টাইম লাগে, বাট তোমরা তো আমাকে ফোন করে জিজ্ঞেস করো তাহলে ওইটা দিতে আমার সুবিধা হয়।
আবার তোমরা আমি দেখছি গ্রুপে এত বেশ বেসিক্যাল কিছু জিনিস তোমরা পোস্ট করো, আমি হয়তো অ্যাপ্রুভ করি না তার মানেই তোমার পোস্টটা অ্যাপ্রুভ করার মতো তা কিন্তু না। আমি করি না এই কারণে যে আমি এখনও ওই জায়গায় যাইনি, যখন যাব তখন আবার পোস্ট করে দেখবে আমি সেগুলো অ্যাপ্রুভ করবো ভাইয়া তোমাদের কি, ঠিক আছে? এখন তাহলে সবাই ক্লিয়ার? এই জন্যই বলছি ভাই যে আমরা কোর্সটাকে এত চমৎকার করে গুছিয়ে নিয়েছি যে এখানে 2021 আমার মাথায় তো আছে এখা যে আমার গ্রুপে ক্লাস করছে 2021, 2022 এবং 2023-এর শিক্ষার্থীরা, তাই কেউ যেন কোনোভাবে লুজার না হয় সেইভাবে আমরা পড়াবো। আর যারা 2023-এর পরীক্ষার্থী তারা যদি মনে করো যে মানে 21 যারা যে ভাই আমি আপনার সাথে লাইভ করব, যারা এতদিন লাইভ করছে এটা নিশ্চয়ই দেখেছো ভাইয়া যে আমার ক্লাস করার পর এই অর্গ্যানিক কেমিস্ট্রি টপিক্সটা রুমে যদি তোমরা সর্বোচ্চ 20-25 মিনিট বা আধা ঘন্টা যদি পড়ো আর কিন্তু পড়া লাগে না। তো বাকি টাইমটা যদি তোমরা মনে করো যে আমরা প্রথম বর্ষে ক্লাসগুলো সিরিয়ালি করব, কোনো অসুবিধা নাই। এই যে প্রথম বর্ষে ক্লাসগুলো একদম সিরিয়াল দেওয়া আছে, দেখো ধরে নাও দ্বিতীয় অধ্যায়ের ক্লাস থেকে তোমরা শুরু করবা, নিশ্চয় জানো যে দ্বিতীয় অধ্যায়ের এই যে দ্বিতীয় অধ্যায় ক্লাস থেকে ধরো তোমরা শুরু করতে চাচ্ছ, আর তৃতীয় অধ্যায় যে কোনো একটা ক্লাস আমি নেই, ক্লাস 4টা নিলাম দেখি। এই যে তুমি সিরিয়ালি ক্লাসগুলো এভাবে কিন্তু দেখতে পাবা। ওকে, এখানে নেট স্লো একটু, এই কারণে বোধহয় বেঁধে গেছে। যে অঞ্চল জুড়ে আমি থাকি, কথা যে জায়গায় আমি থাকি সেটা হচ্ছে অরবিটাল, আর পুরা জেলাটা হচ্ছে আমার অরবিট, মানে আমার বাড়ি যেটা সেটা অরবিটাল, আর পুরা জেলাটা হচ্ছে অরবিট। অর্থাৎ একটা পরমাণু ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে থাকে ওই কক্ষপথটাকে বলি আমরা আসলে অরবিট। কি বললাম আমরা? ওই কক্ষপথটাকে বলি কিন্তু অরবিট, আর কক্ষপথের যে জায়গাটা ইলেকট্রন থাকে। ওকে, তাহলে কি ঠিক আছে ভাইয়া? তোমরা ইচ্ছে করলে এই সব ক্লাসগুলোই তোমরা সব ক্লাসগুলি এখান থেকে একদম সিরিয়াল দেখতে পাবা। কি ক্লিয়ার? এখন আমার মনে হয় তোমাদের আর কারো বললাম তো যা ইচ্ছা তোমাদের এখানে যার যে জিনিসটা মনে করো, যারা এবার সেকেন্ড ইয়ারে আসো ভাইয়া, তোমরা মানে সেকেন্ড ইয়ারে আসো মানে আমি বলতে চাচ্ছি ফার্স্ট ইয়ার যারা সেকেন্ড পেপারই মূল টার্গেট, তারা মনে করলো যে দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো আমি একটু সিরিয়ালি দেখতে চাই, এখানে ঢুকবা, সব ক্লাসগুলো সিরিয়ালি সাজানো আছে, অনায়াসে ক্লাসগুলো তোমরা করে নিতে পারবা। ওকে, মাথায় রেখো যে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা কথা একটা ক্লাস বুঝতে না পারলে বারবার টেনে টেনে সে দেখতে পাবো। অর্থাৎ আমি তোমাদের মাস্টার গ্রুপটা এমনভাবে সাজিয়েছি এখানে যে কোনো ইয়ারের যে কোনো স্টুডেন্ট কোনো ধরনের প্রবলেম ফেস করবে, সে যা চাইবে এখানে সব পাবে। আবার ধরো যারা 2021-এর পরীক্ষার্থী তারা তো মনে হতেই পারে যে আমার দ্রাব্যতার গুণফলের ওই অঙ্কগুলোতে বা ওই কনসেপ্টে আমার অমুক অঙ্কে একটু প্রবলেম ছিল। ইটস ওকে, তুমি এখানে ঢুকে ক্লাসে সিরিয়াল একটু দেখবা যে কোন ক্লাসটা আসলে দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফলের উপর নেওয়া হয়েছে, সেটার উপর তোমরা ক্লিক করবা, তাহলে ক্লাসগুলো তোমরা আসলে পেয়ে যাবা। ওকে, আমার বিশ্বাস তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। রাত্রি আর কত অনলাইন ক্লাস করব ভাইয়া, কিছু বলার নেই ভাইয়া, বুঝছো? আমাদের তো জন্ম স্বাধীনতা যুদ্ধের অনেক পর। স্বাধীনতা যুদ্ধের সময় মানুষজন খুব কষ্টে ছিল, তখন সবাই এভাবে একই কথা বলতো, কবে যে দেশটা স্বাধীন হবে। আর ডক্টর জাফর ইকবাল স্যারের একটা কথা আমি তোমাদের প্রায় বলি, তার একটা কলামে আমি পড়েছিলাম, খারাপ কোনো কিছুই কখনোই কন্টিনিউ হয় না, এক সময় তার শেষ হবেই। অবশ্যই আমাদের এই খারাপ সময়টা অবশ্যই শেষ হবে, বাট শেষ হওয়ার পর এই সময়টাকে কে কিভাবে ইউজ করলো সেটার ফলাফল দেওয়ার পালাটা কিন্তু ভাই তখন হবে। এই জন্যই একটু এই সময়টাকে কাজে লাগাও, তাহলে সবাই ক্লিয়ার। আমার মনে হয় এখন আর তোমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না, যে ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো কোনো ইয়ারে আর কারো প্রবলেম থাকবে না। তাহলে আমরা আজকে খুব প্রাথমিক জিনিসগুলো পড়বো ভাইয়া, বুঝছো? খুবই প্রাথমিক, যেহেতু আজকে অনেক নতুন স্টুডেন্ট আসো, অনেক কথা বললাম, আজকে খুবই প্রাথমিক কিছু জিনিস শিখবো আমরা। ওকে, তাহলে শুরু করছি আমি। ওকে, আমি তাহলে ক্লাস শুরু করছি ভাইয়া। আচ্ছা, এরপর কোন চ্যাপ্টার পড়াবো এত চিন্তা করা তোমার কি দরকার? যে চ্যাপ্টার চলছে সেইটা আগে পড়ো, তারপর চিন্তা করো যে এরপর কি চ্যাপ্টার আসলে আমরা পড়বো। ঠিক আছে,
তাহলে সবাই ক্লিয়ার? তাহলে আমি বললাম যে আমরা এটা নিয়ে আর কোনো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তারপরও কোনো কিছু বুঝতে না পারলে আমাকে তোমরা অবশ্যই জানাবা যে ভাইয়া এইটা হলো না, এইটা হলো, বা আমি তো বললাম জাস্ট তোমার আগ্রহ, আমি আমাদের মাস্টার গ্রুপটা এত চমৎকার করে সাজিয়েছি, জাস্ট তোমার আগ্রহ যদি থাকে এই প্ল্যাটফর্ম থেকে তুমি সব কিছুই অনেক সুন্দরভাবে শিখতে পারবা। ওকে, আচ্ছা, তো আমরা তো জানো যে আমরা নামকরণ টপিকসটা শেষ করেছি, করে দুটো এক্সামও দিয়েছি, সমানতাও একদম শেষের দিকে এসছি আমরা। সমানতা শেষ হলে আমরা একটা এক্সাম নিব। যেসব শিক্ষার্থী নতুন জয়েন করেছ তারা প্রথম থেকে ক্লাসগুলো একটু দেখো, আমার বিশ্বাস বুঝতে পারবা। যেগুলো তো প্রবলেম হবে সেগুলো আমাকে বলো। আজকে বৃহস্পতিবার, সামনে কালকে শুক্রবার ক্লাস নাই, পরের দিন শনিবার ক্লাস নাই, এরপর রবিবারে 11টায় ক্লাস, এর মধ্যে অনেকগুলো ক্লাসে তোমরা দেখে ফেলতে পারবা। তো আজকে আমি আলোক সমানতা যেটা পড়াবো, খুব ভিতরে ঢুকবো না, যেন নতুন শিক্ষার্থীরা একটু মোটামুটি ক্লাস করে রবিবারের ক্লাসটা তারা আসলে বুঝতে পারে, ঠিক আছে? আর যারা একদমই নতুন, আমি জানি আজকে ক্লাসটা বুঝবা না, তারপরে একটু ক্লাসে থাকো, দেখো আমি কিভাবে বুঝাই, আমার বোঝানোর ধরনটা কেমন, আমি স্টুডেন্টদের কমেন্টগুলোকে কীভাবে রেসপন্স করি, তাহলে অন্তত পড়ার সম্পর্কে ধারণা না পাও, আমার সম্পর্কে একটা ধারণা তোমরা পাবা। ফিজিক্সের অসিন্ত স্যার একটা কথা বলেছিলেন একটা প্রোগ্রামে, আমার খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্টরাও বোঝেন কোন টিচার ভালো পড়ান। তো কোন টিচার কেমন পড়ান, হয়তো একটা ক্লাস করার পর একজন স্টুডেন্ট সে ক্লাসের কিছু বোঝেনি, বাট এইটুকু বুঝবে যে ক্লাসটা আসলে কেমন হয়েছে। তো এই কারণে এটা বোঝার জন্য হলো ভাইয়া তোমরা ক্লাসে থাকো, দেখো, খারাপ লাগবে না। আর এই 3-4 দিনের মধ্যে একটু জাস্ট হালকা হালকাভাবে দেখে রাখলেও হবে, যেন পরবর্তী ক্লাসটা দেখতে আমাদের সুবিধা হয়। ওই যে আমি বারবার বলছি না, যত পরে তুমি গ্রুপে জয়েন করবা তত তোমার উপর পুরাতন প্রেশার, পড়ার প্রেশার পড়বে। তবে টেনশনের কোনো কারণ নাই, এখন তোমাদের কলেজ নাই, বাইরে বের হওয়ার কোনো ইচ্ছে নাই, একটু সদিচ্ছা থাকলেই তোমরা পড়াগুলো গুছিয়ে নিতে পারো। যেমন আজকে তোমাদের গালকে অনেকগুলো ভর্তি হয়েছে স্টুডেন্ট, আমি অ্যাপ্রুভাল দিয়েছি, তোমাদের এই লিঙ্কগুলোকে সিরিয়াল করেছি, করে ভোর 5টা থেকে ঘুমিয়েছি। ঠিক তো আজকে সকালবেলা উঠে তোমাদের ক্লাস নিতে এসেছি। জাস্ট ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি থাকলে মানুষ পারে না এমন কোনো কথা নেই আসলে। ওকে, তো যাক, প্লিজ দেখো। তো আমরা আলোক সমানতা জানো তোমরা যে আমরা স্টেরিও সমান হচ্ছে 2 প্রকার মেনলি আর কি, একটা জ্যামিতিক, একটা আলোক। তো গতদিন পর্যন্ত আমরা জ্যামিতিক সমানতা শেষ করেছি, আজকে আমরা আলোক সমানতা পড়ব। তার আগে যে আমি চাকরিক যৌগ নিয়ে কিছু কথা তোমাদের সাথে বলি, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো। তো দেখো চাকরিক যৌগ, তার আগে একটু বলো, এর আগেও আমি তোমাদের বলেছি, জানো এই জিনিসটা কি? জৈব যৌগের ক্ষেত্রে যখন এইভাবে কোনো কিছু লিখবো, সবসময় মাথায় রাখবা এক একটা কণা মানেই বুঝবা ওটা এক একটা কার্বনকে বোঝানো হয়েছে। এক একটা কণা মানেই এক একটা কার্বন, আর কার্বনের বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ বুঝবা। তার মানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এইবার তাহলে এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? একটাতে তো বন্ড আছেই, তার মানে ফাঁকা আছে আর 3টা, ফাঁকা আছে আর 3টা, তার মানে এটা হচ্ছে CH3। এর তো 2টা বন্ড আছে দুই দিক থেকে, ফাঁকা আছে আর 2টা, কারণ আমরা জানি কার্বনের যোজন হচ্ছে 4, এরও 2টা ফাঁকা, তাই না? এরও 2টা ফাঁকা, এর হচ্ছে 3টা ফাঁকা। তার মানে এই যৌগটা হচ্ছে আমার 1 2 3 4 5, অর্থাৎ এই যে CH3, এই যে CH2, এই যে CH3, CH2, 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 CH3। তার মানে এই যৌগটা হচ্ছে পেন্টেন। সাব্বির কই গেছে? ফোন আসছে। এভাবে মাথায় রাখবা, এক একটা কণা মানে ভাইয়া এক একটা কার্বন, আর কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে, বুঝবা ভাইয়া, বুঝছো কি? ক্লিয়ার? আচ্ছা, এখন কেউ তো মিথেন লেখেন, তো এইভাবে তো আসলে মিথেন লেখা যাবে না, বুঝছো? সাধারণত প্রোপেন থেকে আমরা এরকম দেখি। তোমরা দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটি 1-2 সেশন একটা কোশ্চিন দিয়েছিল এরকম, সম্ভবত এই যে এরকম একটা কোশ্চিন দিয়েছিল। তার মানে এটা একটা সি, খেয়াল করো, এইটা একটা সি, তাহলে এটা একটা সি, এটা একটা সি, এটা একটা সি, আর এটা কিন্তু সি না, কারণ এর সাথে ওয়েজ যুক্ত। তাহলে এর কয়টা হাত ফাঁকা আছে? 1, আর বাকি 3টা হাত ফাঁকা, মানে 3টা হাইড্রোজেন। এর 2টা বন্ড আছে আর বাকি 2টা হাত মানে 2টা হাইড্রোজেন।
তাহলে এর 1 2 3 তিনটা বন্ড আছে আর একটা ফাঁকা, মানে একটা হাইড্রোজেন। এরও তাই 1 2 3 একটা ফাঁকা, তার মানে এটা এই জিনিস। তাহলে এই জিনিস যদি এটার নাম কি একটু সুন্দর করে লিখতে চাও, এই যে CH3, তারপর CH2, তারপর CH, এরপর ডাবল বন্ড CH-OH। তাহলে এটার নাম কি হবে ভাইয়া বলো তো? এটা 1 নাম্বার কার্বন, তাই না? 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, তারপর হচ্ছে বিউট 1 in 1 all। এই তো হয়ে গেল। এইভাবেই কিন্তু এই যৌগগুলো পরীক্ষায় অনেক সময় দেয়। তাহলে মাথায় থাকে যেন এক একটা কণা মানেই বুঝবা ভাইয়া এক একটা কার্বন। তুমি জিগজ্যাগ গুলো আণবিক না দিয়ে লম্বালম্বি দিলে তুমি কণা তৈরি করবা কেমনে? কি ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে ক্লিয়ার। এরকম ভাবে তোমরা তাহলে মাথায় রাখবা জিনিসগুলো। একটু দাঁড়াও। ওকে, আজকে খুব কঠিন জিনিস পড়াবো না, বললাম তো খুবই ইজি জিনিস পড়াবো। ওকে, আজকে একদমই ইজি জিনিসগুলো দেখাবো। আচ্ছা, তাহলে দেখো এই যৌগটার নাম কি হবে বলো তো? এই যৌগটার নাম কি হবে? তাহলে এখানে নিশ্চয় এই কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, তাহলে 1 বন্ড আছে, বাকি 3টা আছে, তাহলে কি হাইড্রোজেন। এখানে তাহলে 2টা হাইড্রোজেন, এখানে তাহলে কি 2টা হাইড্রোজেন, এখানে তাহলে কি 3টা হাইড্রোজেন। তাহলে এইটা হলো বিউটেন। এটা কি হলো ভাইয়া বলো তো? এইটা হলো বিউটেন। জাস্ট আমি যদি এখন এইভাবে লিখি, এটা এইভাবে লিখি, তাহলে 1 2 3 4 প্রত্যেকটা কার্বনের 2টা করে যোজনী ফাঁকা আছে, এই যে, তাহলে 2টা হাইড্রোজেন, 1 2 তার মানে কি 2টা হাইড্রোজেন, 1 2 তার মানে কি 2টা হাইড্রোজেন, 1 2 তার মানে 2টা হাইড্রোজেন। তার মানে এটাও বিউটেন, তবে এটা চাক্রিক যৌগ যেহেতু, সাইক্লিক যৌগ যেহেতু, তাই এটার নাম আমরা বলি সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। ওকে, এইটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। আমার মনে হয় তোমরা এখন বুঝতে পেরেছ। তাহলে এইটার নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। তাহলে এটার নাম কি হবে? সাইক্লোপ্রোপিন। তাহলে এটার নাম কি হবে? সাইক্লোবিউটিন। কি ঠিক আছে? চাক্রিক যৌগ সাধারণত কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় না, ঠিক আছে? চাক্রিক যৌগের সাথে কার্বন কার্বন ডাবল বন্ড পর্যন্তই হয়। তাহলে এইটার নাম কি বলবো ভাইয়া বলো তো? এইটার নাম কি বলবো? তাহলে কয় কার্বন একটু দেখে নিই আমরা। 1 2 3 4 5 6। তার মানে এইটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এইটা সাইক্লোহেক্সেন। ওকে, 6 কার্বন সাইক্লোহেক্সেন। তাহলে এগুলো যেন তোমাদের অবশ্যই মাথায় থাকে ভাইয়া, এক একটা কণা মানে এক একটা কার্বন, আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে বুঝতে হবে, ঠিক আছে? এরপর অ্যারোমেটিক যৌগ যখন আমি পড়াবো, আমরা যখন নামকরণ করলাম সমানতা, খুবই প্রাথমিক জিনিসগুলো পড়ছি, তাই না? এরপর কিভাবে সিরিয়াল পড়াবো শোনো। আমাদের সমানতা হয়ে গেলে আমরা হাইড্রোকার্বন দিয়ে শুরু করব। অ্যালকেন পড়ব, অ্যালকিন পড়ব, অ্যালকাইন পড়ব। এই যে বেনজিন যখন আমরা শুরু করব, তখন আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব ভাইয়া, ঠিক আছে? যখন আমরা অ্যারোমেটিক যৌগ শুরু করব, তখন আমরা বেনজিন নিয়ে কথা বলবো। আপাতত এইটুকু তোমাদের দেখালাম যে কোথাও অর্গানিক কম্পাউন্ড যদি এরকম দেখো ভাইয়া, যে এক একটা কণা মানেই বুঝবা এক একটা কার্বন, আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে বুঝে নিতে হবে, ঠিক আছে? বারবার খোলা কেন? কি আছে? ওকে, আচ্ছা, তোমরা আমার গতদিন বলেছ যে ভাইয়া সাধারণত আমরা বলেছি যে অ্যালকিনগুলো কার্বন কার্বন ডাবল বোন থাকলে সাধারণত জ্যামিতিক সমতা প্রদর্শন করে। কিছু কিছু ক্ষেত্রে কার্বন নাইট্রোজেন ডাবল বোন বা নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বোন থাকলেও কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। যেমন এই যৌগটাও কিন্তু ভাইয়া CH3
CH ডাবল বন্ড N OH, এই যৌগটাও কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কারণ এর দুটা ভিন্ন ত্রিমাত্রিক গঠন কিন্তু লেখা সম্ভব। এই যে এটার কিন্তু OH, সরি OH, আর এখানে তো জানো যে মুক্ত জোড় ইলেকট্রন আছে দুটা। নাইট্রোজেনের বহিস্থ স্তর মোট 5টা ইলেকট্রন, তার মধ্যে 1 2 3 তিনটা বন্ধন গঠন করেছে, আর বাকি 2টা অতিরিক্ত থেকে গেছে। এইটা একটা গঠন, আরেকটা OHটা নিচে দিলে আমরা আরেকটা গঠন পেতে পারি। এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় খুব কম দেয়। এবার তোমরা চাক্রিক যৌগের ক্ষেত্রে বলেছিলা, চাক্রিক যৌগগুলো একটু দেখান ভাইয়া জ্যামিতিক সমানতা কেমনে দেখায়। এই যে এই যৌগটা মনে করো, এই যৌগটা তোমার চাক্রিক যৌগ এবং এটা জ্যামিতিক সমানতা দেখাতে পারে, কিন্তু দেখাবে না এই কারণে দেখো এই যে প্রত্যেক কার্বনেই দেখো একই জিনিস। জ্যামিতিক সমানতা দেখাতে গেলে চক্রের যে কোনো দুটা কার্বনের সাথে যেন দুটা ভিন্ন মূলক বা পরমাণু থাকে। দেখো এই কার্বন দুটাই হাইড্রোজেন, এই কার্বন দুটাই হাইড্রোজেন, এই কার্বন দুটাই হাইড্রোজেন, হবে না। যে কোনো দুটা কার্বনে যেন দুটা ভিন্ন পরমাণু বা মূলক থাকে তাহলে হবে। এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, বাট এইটা কিন্তু করবে। দেখো এই যে এইটা কিন্তু করবে, সেটা হলো এই যে এইচ, ঠিক আছে, আর এখানে এইচ CH3, এইচ CH3, এইটা করবে। কিন্তু এই কার্বনে দুটা হাইড্রোজেন সমস্যা নাই, বাট এই কার্বনে দেখো ভাইয়া একটা হাইড্রোজেন একটা মিথাইল, দেখো একটা হাইড্রোজেন একটা মিথাইল। এই কার্বনের দুটা কিন্তু একই জিনিস নাই, এই কার্বনের দুটা কিন্তু একই জিনিস নাই। তাহলে এটার নাম আমরা কি বলতে পারি? এটাকে বা এটাকে যে কোনো একটাকে 1 নাম্বার ধরতে পারো, কারণ এদের সাথে যেহেতু শাখা যুক্ত। তাহলে ধরো এটা ধরলাম 1 2 3, তাহলে এটার নাম হবে 1 2, কি আছে দুটা মিথাইল গ্রুপ, 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। বললাম তো যারা গ্রুপে নতুন জয়েন করছে তাদের একটু বুঝতে প্রবলেম হবে, স্বাভাবিক, সিরিয়াল ক্লাস করে আসলে সমস্যা হবে না। 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1 2 ডাই, লেখা তো খুবই জঘন্যতম, তারপর আবার লিখতে ফ্রেশ করে লিখি ভাই। এই যে দেখো 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এইটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কারণ দেখো এই যে এই দুটা কার্বনের সাথে দেখো দুটা ভিন্ন, এর সাথে দুটা ভিন্ন, যেহেতু একই রকম মূলক ওই ওগুলোর মতো একদিকে আছে, তাই এটা হবে সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। যদি CH3টা উপরে এইচটা নিচে দিতাম, যেমন এই যে এইটা ভাইয়া, এইটা দেখো ধরো এইচ CH3 এইচ, এই দেখো একই রকম মূলকগুলা কি আছে বিপরীত দিকে আছে, এটা হচ্ছে ট্রান্স 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এরকম ভাই চাকরি যৌগগুলো সেম। আমরা অ্যালকিনের ক্ষেত্রে কি দেখেছিলাম, কার্বন কার্বন ডাবল বন্ধযুক্ত দুইটা কার্বনের সাথে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত থাকবে তারা যেন একই না হয়, এখানেও তাই। ঠিক আছে ভাইয়া, সাইক্লিকের নাম্বারিংটা কিভাবে করব? যদি তোমাদের শাখা থাকে, শোনো, শাখা থাকলে তো স্বাভাবিক ওই শাখা থেকে তোমার ধরতে হবে। যদি বন্ড থাকে, আসলে আমি তোমাদের এখন সাইক্লিকের, আচ্ছা বাদ দাও, আমি তোমাদের অ্যারোমেটিক যৌগের নামকরণ এখনো করাইনি। যদি কেউ অতি উৎসাহী হয়ে নামকরণ করতে চাও তাহলে ইউটিউবে আমার অ্যারোমেটিক যৌগের উপর 1 ঘন্টার একটা ক্লাস আছে, আপাতত দেখে নাও। আর আমরা যখন অ্যারোমেটিক যৌগ পড়বো, হ্যাঁ গর্ববোধই বলছো তাই না, তখন আমরা ভাই অবশ্যই সেটা আবার শিখবো। যখন আমরা অ্যারোমেটিক যৌগে যাব তখন আমরা এই চাকরির যৌগগুলো, অ্যারোমেটিক যৌগগুলো সব নামকরণ শিখবো। তারপরে কেউ যদি অতি উৎসাহে শিখতে চাও তাহলে আপাতত তোমরা দেখে রাখতে পারো ইউটিউবে ক্লাসটা। ওকে, কি ক্লিয়ার? একটু প্লিজ জানাও তো ভাই ক্লিয়ার কিনা, একটু প্লিজ। হ্যাঁ MM খান ঠিক বলেছ, উজ্জ্বল শিক্ষালয় ক্লাসটা লাইভ করেছিলাম, ওটাই পরে আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। বা
1 ও 3-এ যদি কমন মূলকগুলো থাকতো তাহলে একই পাশে কিভাবে বুঝতাম? কমন মূলক মানে একই মূলক থাকতো যদি, তাহলে একই মূলক থাকলে তো তুমি ভিন্ন কোনো ত্রিমাত্রিক গঠনও পাবা না। এখানেও যদি হাইড্রোজেন থাকতো তাহলে দেখো তো তুমি সেটা দেখি ভিন্ন কোনো ত্রিমাত্রিক গঠনযুক্ত যৌগ লেখা সম্ভব ভাই? সম্ভব না তো ভাই, এই কারণে। ঠিক আছে, এই জন্যই বলেছি যে একই রকম থাকা যাবে না। ও সিসের পর এটার কোনো নিয়ম নাই, সিসের পর তুমি হাইফেন দিতে পারো, সরি এখানে না দিতে পারো, কোনো সমস্যা নাই। এগুলোর ওরকম কোনো নিয়ম নাই ভাই, যেটাই দাও এগুলো ভুল তোমার আসলে কেউ ধরবে না। ঠিক আছে, একটি কার্বনে যে দুটা হাইড্রোজেন, ওই কার্বন কি সমানতায় সমস্যা করবে না? একই কার্বনে দুটা হাইড্রোজেন কেন? ওগুলো কি থাকে না? CH3 CH2 CH ডাবল বন্ড CH3, এগুলো তো থাকলে তো সমস্যা নাই রে ভাই। কি ঠিক আছে, ওই দুইটা ক্যারেক্টার চেঞ্জ হওয়ার কারণেই তাদের ধর্ম চেঞ্জ হয়ে যায়, আর ধর্ম চেঞ্জ হলেই তো তারা সমানও হবে। ঠিক আছে, সমানের সংজ্ঞা কি? মিনিমাম একটা ফিজিক্যাল অথবা কেমিক্যাল ক্যারেক্টার ভিন্ন হতে হবে। কি খুরশিদা জাহান কান্তা বুঝতে পারছো ভাই? যে ওই হাইড্রোজেন এরা যখন দুটা ভিন্ন ত্রিমাত্রিক গঠন মানে নিয়ে আসি, তখন এই দুটা যৌগের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায় আসলে, আর ক্যারেক্টার চেঞ্জ হলে তো তারা সমানু হবে। সমানুই সমস্যা তো কিছু না, সমানু ধর্ম ভিন্ন হলেই আণবিক সংখ্যাতে এক হলেই তারা সমানু। কান্তা বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা কান্তা এইবার বুঝলাম। আচ্ছা থ্যাংক ইউ ভাই। যে আণবিক সংখ্যা যদি এক হয় আর ধর্ম যদি ভিন্ন হয় তাহলে তারা সমান, সহজ কথা। আণবিক সংকেত যদি এক হয় আর ধর্ম যদি ভিন্ন হয় তাহলেই তারা সমানও হবে। ওকে, এটা মাথায় রাখবা যে আণবিক সংকেত এক, ধর্ম যদি ভিন্ন হয় তাহলেই তারা পরস্পরের সমানও হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই জিনিসটা তোমাদের একটু প্রবলেম ছিল, আমি সেটা তোমাদের আসলে দেখাই দিলাম। আরেকটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা আচ্ছা, এইটা দেখার আগে আমি তোমাদের একটা প্রশ্ন দেখাতে চাই। দেখো কোশ্চেনগুলো যে খুব কঠিন হয় তা কিন্তু না, আসলে আমি তোমাদের বুয়েটে একটা কোশ্চেন ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবা এই ইজি জিনিসগুলোই আমরা কেউ ভালো বুঝতে পারি, কেউ বুঝতে পারি না। তোমাদের মনে আছে যে আমরা এর আগের ক্লাসে করেছিলাম C3H9N বুয়েট 5, 6 এবং 10, 11 সালে একটা কোশ্চেন দিয়েছিল যে এই আণবিক সংকেত দ্বারা এমন একটা যৌগ লেখো যেখানে কার্বন কার্বন কোনো বন্ড থাকবে না। দেখছো প্রশ্ন কত ভাবে আসলে দিতে পারে। ওকে, একটু দেখো, আমরা আজকে খুব সাধারণ জিনিসগুলো একটু শিখবো। সামনে ক্লাসে আমরা আবার যেখান থেকে করছিলাম সেখানে যাব। আচ্ছা, এই যে এটার আগে একদিন আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে 10 মার্কের কোশ্চেন নিশ্চয় দেখতে পাচ্ছ, বুয়েট 6-7 দিয়েছিল। বিউটিন যৌগটির 3টি গাঠনিক সমান এর সংকেত লেখো। তাহলে বিউটিন, তাই না, C4H8, এইটা হলো বিউটিন, এর 3টা গাঠনিক সমানও লিখতে বলেছে। তাহলে এখানে তো বুঝতেই পারছো পাই বন্ড কয়টা হবে বা কয়টা হবে? কার্বন হচ্ছে 4, C4 মনে আছে সূত্র 8/2 প্লাস, আচ্ছা এর নাইট্রোজেন তো নাই আর লিখছি না, প্লাস 1, তার মানে এখানে পাই বন্ড একটা আছে। তাহলে পাই বন্ড একটা আছে, তার মানে একটা দ্বিবন্ধন হতে পারে আর একটা চক্র। কি কি হতে পারে? একটা দ্বিবন্ধন অথবা একটা চক্র, মনে আছে নিশ্চয়। তাহলে C4H8 এটাতে আমরা বিউটিন লিখতে পারি, CH3 CH ডাবল বন্ড CH2, সরি বিউটিন লিখতে পারি CH3 CH2 CH ডাবল বন্ড CH2, বিউটিন 1। তাহলে বিউটিন 1 যখন লিখতে পারছি তাহলে নিশ্চয়ই আমরা বিউটিন 2ও লিখতে পারি। তার মানে আমার দুইটা কিন্তু গাঠনিক সমান হয়ে গেল। আরেকটা কি লিখতে পারি আমরা? এখানে চেন তৈরি করতে পারি, CH3 ডাবল বন্ড CH2। তাহলে এই দুই পাবলিক হলো পরস্পরের অবস্থান সমানু, আর এই দুই পাবলিকের সাথে এটা যে কোনো একটা যদি আমি কম্পেয়ার করি, এই দুটা বা এই দুটা হলো পরস্পরের চেন সমানু। তোমরা চাইলে আরেকটাও লিখতে পারো, সাইক্লোবিউটেন, কিন্তু 4টা তো চাইনি, চেয়েছে তো 3টা।
তুমি যে কোনো তিনটা লিখলেই হলো। লিখলাম আমরা, যে কোনো তিনটা লিখলে তুমি 5 মার্ক পেয়ে গেলা এ নাম্বারের জন্য। এবার বি নাম্বার বলেছে বিউটিন যৌগটির একটি ত্রিমাত্রিক সমানতা প্রকাশ করে, তাদের গাঠনিক সংকেত নাম লিখো। এইটা তো ত্রিমাত্রিক সমানতা প্রদর্শন করবে না, কারণ এই যে দেখো CH2 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 এক একটা কোণা মানে এটা এই জিনিস, প্রত্যেক কার্বনেই একই জিনিস, আর দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, তার মানে এই ত্রিমাত্রিক সমানতা দেখাবে না। এটা ডাবল বন্ডযুক্ত দুটা কার্বন, এখানে ভিন্ন আছে বাট এই দুটা তো একই জিনিস, তার মানে এটা ত্রিমাত্রিক সমানতা দেখাবে না। এখানেও তাই, এই দেখো দুটা হাইড্রোজেন, এটাও দেখাবে না বাট এইটা দেখাবে। এই যে হাইড্রোজেন মিথাইল, এই যে, তার মানে বলেছে বিউটিন যৌগটাকে ত্রিমাত্রিক সমানতা প্রকাশ করে, তাদের গাঠনিক সংকেত নাম লিখো। এই যে দেখানো হয়েছে তাদের গাঠনিক সংকেত এবং নাম, এই যে সিস বিউটিন টু ট্রান্সবিউটিন টি। তোমরা কি বুয়েট 6-7 এই প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা একটু প্লিজ জানাও ভাইয়া। এভাবে একটু চিন্তা করে করে পড়তে, বললাম তো অর্গানিক কেমিস্ট্রি অনেক বিশাল জিনিস। আমরা ক্লাস প্রায় 15টা করেছি, কিন্তু খুব বেশি পড়ি নাই, কিন্তু যে 15টা ক্লাস আমরা করেছি তোমাদের আয়ত্তে চলে আসলে রিভাইজ দিতে দেখবা 1 থেকে 2 ঘন্টা বেশি লাগবে না। আমাকে প্লিজ একটু জানাও কমেন্টে যে এই প্রশ্নটা তোমরা বুঝতে পারলা কিনা। আচ্ছা, স্নিগ্ধা লিখেছো ক্লিয়ার। SM না বুঝতে পেরেছে এমন কেউ অবশ্যই সে যেন আজকের ক্লাসের আবার প্রথম স্টুডেন্ট না হয়, কারণ ক্লাসের প্রথম স্টুডেন্ট হলে বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। আগের ক্লাসগুলো দেখে আসলে একটু ভালো বুঝতে পারবে তোমরা, তাই না? এই যে এইভাবে প্রশ্নগুলো 10 মার্কের কোশ্চেন দিয়ে দিল। তোমরা গ্রুপে দেখলাম একজন পোস্ট দিয়েছো যে বইয়ে লেখা আছে ABC ডাবল বন্ড এই টাইপের যৌগ জ্যামিতিক সমতা প্রদর্শন করে, যেখানে লেখা আছে A is not equal to B। এই কথাটার অর্থ আসলে কি? এই কথার অর্থটা হলো ভাইয়া দেখো, খুব ইজি অর্থ। এই C মানে কার্বন, A মানে একটা মূলক, B মানে একটা মূলক, A মানে একটা মূলক, B মানে একটা মূলক, A আর B যেন একই না হয়। A আর B যদি এক হয়ে যায় তাহলে ওই যে শর্ত তোমাদের আমি বলেছিলাম যে একই রকম মূলক যুক্ত থাকলে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, ওই শর্তের মধ্যে চলে যাবে। এটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড বোঝানো হয়েছে। আর এই দুটা মানে হচ্ছে এর সাথে যুক্ত দুটা মূলক বা পরমাণু, এর সাথে দুটা মূলক যুক্ত বা মূলক বা পরমাণু। ক্লিয়ার কিনা একটু তোমরা আমাকে প্লিজ জানাবা। না ক্লিয়ার হলে সেটা বলো আর কি, মানে ক্লিয়ার হওয়ার চেয়ে ক্লিয়ার না হওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়া চক্রিক যৌগে প্রতিটি কার্বনে ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকলে কিভাবে সিস ট্রান্স সমাণু শনাক্ত করতে হবে? আচ্ছা, তোমরা এখানে যদি একাধিক ডাবল বন্ড তো থাকতে পারতে এরকম, তাই না? সেক্ষেত্রে তোমাকে ইন্ডিকেট করে দেওয়া হবে যে কোনটা সাপেক্ষে, কোনো সমস্যা নাই। যেটা সাপেক্ষে বলা হবে সেটা খালি দেখবা যে একই রকম মূলক এক দিকে থাকলে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স। মিকিয়াল আনান রাকিব, ঠিক আছে? এইটা নিয়ে কোনো ওটা ইন্ডিকেট করা থাকবে ভাইয়া। ভাই উজ্জ্বল ভাইয়ের সাথে সাথে অঙ্ক পড়াতে লেগেছে, বুঝলাম না ভাই কি, ঠিক আছে? এইটা ক্লিয়ার তো? তোমাদের বইয়ে কিভাবে লেখা আছে একটু দেখি আমরা। তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। ওকে, এগুলো তো আলোক সমানতাতে চলে গেলাম। ধর্ম তো গতদিন আমি বুঝিয়েছি তোমাদের। এই যে দেখো যৌগটি কার্বন কার্বন দ্বিবন্ধন ক্ষেত্র বিশেষে বলেছি কার্বন নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোযুক্ত চাকরি যোগ হতে এবং দ্বিবন্ধনটি যথোপযুক্তভাবে প্রতিস্থাপিত হতে হবে। অর্থাৎ এই যে আমরা নরমালি যৌগ বলতে তো এরকম বুঝি, এই যে ধরো সবচেয়ে ছোট অ্যালকিন, আর এই হাইড্রোজেনগুলো আসলে অন্য কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে হবে, সেটা বুঝাইছে। না হলে তো একই রকম মূলক হয়ে যাবে। ওকে, তারপরে এই যে কমন মূলক, মোট 2 রকমের মূলক থাকতে পারে, মানে কমন 2টা, মোট 3 রকমের মূলক থাকতে পারে, মানে কমন একটা, যেটা কতদিন বলেছি 4টাই ভিন্ন হতে, মানে কোনো কমন নাই। আর এই যে চাকরিক। ওকে, তাহলে এই মোটামুটি ভাইয়া আমাদের সিস ট্রান্স সমানতা কমপ্লিট। আমরা আলোক সমানতাটা শুরু করব, তার আগে একটু ছোট ছোট আর কিছু জিনিস একটু তোমাদেরকে পড়াবো আমি। তারপর আজকে হয়তো আমি আর আলোক সমানতাটা শুরু করব না। ওকে, আমরা আলোক সমানতা খুব গুরুত্বপূর্ণ।
বহুত পোলাপান তোমরা কমেন্ট করেছো আমাকে যে ভাইয়া এটা খুব খারাপ লাগে, মনে থাকে না, বুঝতে পারি না। আমি আশা করি আমার এই মাস্টার গ্রুপে ক্লাস করার পর এই প্রবলেমগুলো তোমাদের আসলে আর থাকবে না। ওকে, থাকবে না। আমরা তার আগে একটু সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি একটু দেখে নিব। সমগোত্রীয় শ্রেণী নাম শুনেই বুঝতে পারছো, নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো সমগোত্রীয় মানে একই গোত্রভুক্ত। মনে করো হিন্দু একটা গোত্র, মুসলমান একটা গোত্র, খ্রিস্টান একটা গোত্র, তাহলে একই গোত্রভুক্ত যে মানুষগুলো তারা একই রকম আচার আচরণ দেখায়, একইভাবে কথা বলে, তাদের ধর্মের অনেক মিল থাকে না ভাই বলো তো? জৈব যৌগরাও তো মানুষ, এদের মধ্যেও একই ঘটনা যে যদি কোন একটা যৌগকে আমরা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি। সাধারণ সংকেত মানে খেয়াল করো ভাইয়া, ধরো CnH2n+2O, এর আগে সমানতা পড়ার সময় আমি লিখে দিয়েছিলাম। এই টাইপের যে আণবিক সংকেত তোমরা পাবা অবশ্যই, মানে আমরা অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি যত অ্যালকোহল পাবো, আমি যত সম্পৃক্ত অ্যালকোহল পাবো, সম্পৃক্ত অ্যালকোহল আমি যত পাবো সবার আণবিক সংকেত এরকম হবে। যেটাই লেখো তুমি, লিখো ইথানল CH3, আচ্ছা একটু নিচে লিখি যত, কারণ আমরা জানি এটা অ্যালকোহল অথবা ইথারের আণবিক সংকেত। তুমি যেই অ্যালকোহলই লেখো না কেন, মনে করো মিথানল লিখবা, নাও সবচেয়ে ছোটটা, দেখো এর আণবিক সংকেত মিলে গেছে। কার্বন একটা, হাইড্রোজেন তাহলে কয়টা হবে? 4টা, ওই যে 2n+2, তাহলে n এর মান এখানে 1, তাহলে 2 2 4, ও মিলে গেছে। তারপর তুমি ইথানল লিখবা CH2OH, তাহলে কার্বন কয়টা? 2টা, তাহলে কার্বন যদি 2 হয় তাহলে হাইড্রোজেন কত হতে হবে? 2, তাহলে হাইড্রোজেন হতে হবে 2n+2O, তাহলে 2 2 × 4 2 6, এই দেখো 3 2 5 1 6। এরপর কি লিখবো আমরা? প্রোপানল। দেখো সবারই আণবিক সংকেত একই, অর্থাৎ অ্যালকোহল, সম্পৃক্ত অ্যালকোহল এর একই গোত্রভুক্ত, এদের আণবিক সংকেত একই হবে। একটা কথা হয়ে গেল, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি হবে? একই রকম হবে। মিথানলকে সাধারণত যে পদ্ধতিতে তৈরি করতে পারে ইথানল, এদের প্রস্তুতির পদ্ধতিগুলো সাধারণত একই রকম হবে। এরা সাধারণত একই ধরনের বিক্রিয়া দিবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরপর এই দেখো মিথানল আর ইথানল, এদের মধ্যে পার্থক্য হবে একটা মিথিলিন গ্রুপ। এই গ্রুপটাকে আমরা মিথিলিন গ্রুপ বলে থাকি, CH2 মিথিলিন। এই গ্রুপটার নাম হচ্ছে মিথিলিন গ্রুপ। পরপর এই যে দেখো এবার ইথানল আর প্রোপানল, দেখো এখানেও CH3 আছে, এখানেও CH2 আছে, জাস্ট পার্থক্য একটা CH2 এ। তাহলে 4 কার্বন মানে কি? বিউটানল, CH3CH2OH। খেয়াল করে দেখো ভাইয়া একটু, এই যে এই পর্যন্ত কয় কার্বন? 3 কার্বন, এই দেখো 3 কার্বন। পার্থক্য থাকলো কি? মিথিলিন গ্রুপের। আবার বলো না ভাইয়া এখান থেকে তো 2টা মিথিলিন গ্রুপের পার্থক্য। ভাষায় কি বলা আছে? পরপর 2টা সমগোত্রকের মধ্যে, পরপর 2টা সমগোত্রকের মধ্যে সর্বোচ্চ পার্থক্য থাকে একটা মিথিলিন গ্রুপের। এই হলো আমাদের সমগোত্র শ্রেণী। অনেক সময় পরীক্ষায় দেয় ক নাম্বার প্রশ্নে সমগোত্র শ্রেণী কি, কোনটি সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য, কোনটি বৈশিষ্ট্য নয়, ইথানল এবং প্রোপানল সমগোত্র কেন, প্রোপানল আর বিউটানল সমগোত্র কেন, এগুলো কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতে দেয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু দেখাচ্ছি আমি তোমাদের। আচ্ছা এটা তো আছেই, জৈব যৌগ তো শ্রেণী পরে পড়বো, কার্বন চতুর্যৌগী, এই পার্থক্যগুলো লাগে ভাইয়া, বুঝছো? MCQ দেয়, আর বুয়েটেই দিয়েছে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। ওকে, কার্বন এত বেশি যৌগ গঠন করে কেন, ওগুলো তো আমরা এখন যাচ্ছি না। এই বয়ানগুলো তো আমি আগেই তোমাদের দিয়েছি। এই যে সমগোত্র শ্রেণী দেখছো, যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ডে দিয়েছে। সমগোত্র শ্রেণী বলতে কি বোঝো? একই মূল, কারণ এই নামগুলো আমি, এই শব্দগুলো যেন আমি মাঝে মধ্যে বলবো, তোমাদের বুঝতে যেন প্রবলেম না হয়, তাই জিনিসগুলো তোমাদেরকে আগে আমি একটু দেখাই নিচ্ছি ভাইয়া। সমগোত্র শ্রেণী একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ মনে করো আমরা এখানে লিখলাম CH3, এটা কি ইথেন, CH3
CH2 CH3 দেখো এই যৌগের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন, এই যৌগের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন, কারণ এরা সমগোত্রক। এবং এদের মধ্যে পার্থক্য দেখো, এখানেও CH3 এখানেও CH3, এখানেও CH3 এখানেও CH3, এখানে CH2 আছে এখানে CH2 নাই, এটাই পার্থক্য। বা অ্যালকোহলগুলো দেখতে পারো তোমরা, CH3 CH2 OH, এই যে ইথানল CH3 CH2 CH2 OH, প্রোপানল দেখো এও কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে, এও কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে, কারণ এরা হলো সমগোত্রক। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। ওটা হলেই যে সমগোত্রক হবে এমন কোনো কথা নাই, অ্যালডিহাইড লিখলেও তো এটা হতো CH3 CHO, এরা কি সমগোত্রক নাকি? এদের সাধারণ সংকেত একই নাকি? হবে না। এখানে তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, এটা প্রাথমিক শর্ত। আচ্ছা, যদি তাদের পরপর বা পরপর পাশাপাশি দুটা যৌগের আণবিক সংকেতের মাঝে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোর সংযুক্তে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত CnH2ICN+2, অ্যালকোহলের CnH2ICN+2, তারপর O, অ্যালডিহাইড কিটোন মানে অ্যালডিহাইডের CnH2ICNO, এরকম সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। তাহলে ওই সারিকে বা ওই যৌগ সময় সমগোত্র সারি বা শ্রেণী বলে, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত এরকম বলা হয়েছে। ওকে, সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য, এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এই যে আমি অবশ্য তোমাদের এইভাবে দেখাইছি, CnH2ICN+2 সাথে O এভাবে দেখাইছি, আর তোমাদের কনসেপ্ট বুকে লেখা আছে CnH2ICN+1 তারপর OH, মানে অ্যালকোহল যেহেতু OH, ওটা ভালো করে বোঝানোর জন্য এখানে একটা হাইড্রোজেন কম দিয়ে ওর সাথে লাগাই দিয়েছে। একই জিনিস, দুটা কি একই জিনিস না? দেখো দেখি, একই জিনিস। পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যেমন মিথানল ও ইথানলের মধ্যে দেখো মিথিলিন মূলকের পার্থক্য। প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে অবশ্যই, যেমন অ্যালকোহল, যত অ্যালকোহল সবগুলোর কার্যকরী মূলক OH, যত অ্যালডিহাইড সবগুলোর কার্যকরী মূলক হচ্ছে CHO, এটাই বলেছে। এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। কথার অর্থ একটু ভেজাল লাগলো তাই না? নিয়মিত ক্রম মানে হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো যেমন অ্যালকেনগুলোর ক্ষেত্রে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বাড়ে। আবার বলা হয়, এগুলো আমরা যখন অ্যালকেনের ধর্ম পড়বো তখন দেখবা যে জোর সংখ্যক কার্বনের চেয়ে, জোর সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেনের চেয়ে, মনে করো এই যে CH3 CH2 CH2 CH3, বিউটেন জোর সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন, CH3 CH2 CH3, প্রোপেন ঠিক তার আগেরটা আবার পরেরটা CH3 CH2 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 CH3, পেন্টেন এর চেয়ে কিন্তু দুটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এগুলো যাবো আমরা যখন অ্যালকেনের ধর্ম পড়বো আর কি। তো এটাই বলেছে যে ক্রম, এদের ভৌত ধর্মের নিয়মিত ক্রম ও মানে এইভাবে ধর একটা ডাটা মেনটেন করে, একটা ধারাবাহিকতা মেনটেন করে পরিবর্তিত হয়, আর রাসায়নিক ধর্মগুলো সাধারণত একই রকম হয়। এদেরকে একই সাধারণ নিয়মে প্রস্তুত করা যায়। সাধারণত মিথেনকে যেভাবে প্রস্তুত করা যায়, ইথেনকে একইভাবে প্রস্তুত করা যায়। এই হলো আমাদের সমগোত্র শ্রেণীর আসলে বৈশিষ্ট্য। ইথানল ও বিউটানলের মধ্যে দুটি মূলের পার্থক্য। এই যে মুশফিক মাহমুদ, এটাই বলেছি আমি ভাই, ইথানল আর বিউটানলের মধ্যে, ইথানল আর বিউটানলের মধ্যে দুটা পার্থক্য, তাই তো? CH3 CH2, এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীর মাথাতেই আসে। এই যে ইথানল আর বিউটানলের মধ্যে দুটার পার্থক্য, ইথানল আর বিউটানল কি পরপর? কি বলা হয়েছে দেখো দেখি, এখানে পাশাপাশি দুটি সমগোত্র, পাশাপাশি মানে কি পরপর? ইথানলের পর তো প্রোপানল হয়, তুমি প্রোপানলের সাথে কম্পেয়ার করবে ইথানলের, তুমি প্রোপানলের সাথে কম্পেয়ার করবে ইথানলের, তাহলে দেখবা একটা মিথিলিন মূলক পাবা। আবার প্রোপানলকে কম্পেয়ার করবা বিউটানলের সাথে, আবার বিউটানলকে কম্পেয়ার করবা পেন্টানলের সাথে। পরপর বলা হচ্ছে ভাইয়া, পরপর। কি ঠিক আছে মুশফিক মাহমুদ, বুঝতে পারলা ভাই এটা তুমি? চেন সমানু চিনবে কিভাবে আফ্রিদি, একটু ক্লাসটা দেখো ভাইয়া। চেন সমানু চেনা খুব সহজ কাজ, যে প্রধান শিকলে কার্বন কম বেশি থাকবে চেন তৈরি করবে আর কি। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। এইবার এমসিকিউ দিবে কিভাবে জানো? বলবে পরপর দুটি সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত থাকতে পারে?
12, 14, 16 বলা কঠিন। এভাবে এমসিকিউ দিতে পারে যে পরপর। আচ্ছা আমি দরকার ফ্রেশ করে লিখে দিচ্ছি ভাইয়া তোমাদের দ্বারাও, আমি লিখে দিচ্ছি। এইভাবে এমসিকিউ দিতে পারে পরপর বা পাশাপাশি, যাই বলো না কেন। আচ্ছা পাশাপাশিও লিখতে পারি আমরা, পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে, পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে, পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য থাকে। পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য থাকে। এ হলো 12, বি হলো 14, সি হলো 16 আর ডি হলো বলা কঠিন। তাহলে পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত থাকবে? আচ্ছা থ্যাংক ইউ, সবাই উত্তর দিয়েছে 14, সবার উত্তর একদম সঠিক হয়েছে। এভাবে কোশ্চেন দিতে পারে সবাই। তো আমরা শুধুমাত্র পড়লাম যে পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়, পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তো মিথিলিন মূলকের আণবিক ভর কত বলো তো ভাই? এই যে মিথিলিন মূলকের আণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হলো 12 আর হাইড্রোজেনের হলো 2, তাহলে কত হচ্ছে 14। পরপর বা পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য হবে 14। খুব সহজ, ঠিকই বলেছে সহজ। কিন্তু অনেকেই যারা সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য না বুঝে শুধু মুখস্থ করে যাবে, তারা ভাববে এই বৈশিষ্ট্য তো আমরা সমগোত্রকের মধ্যে পড়িনি। সবকিছু কি পড়া লাগে? কিছু জিনিস বুঝে নিতে হয়। কি ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো যে পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় 14 এই কারণে যে তাদের মধ্যে পার্থক্য হয়তো আসলে মিথিলিন মূলকের, আর মিথিলিন মূলকের আণবিক ভর হচ্ছে 14। সুতরাং পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে আণবিক ভরের পার্থক্য। ফুলারিন যৌগ এগুলো সব যাবো ভাইয়া, তোমরা কেন বুঝতেছো না যে আমরা কিন্তু সবে মাত্র জৈব যৌগে শুরু করেছি, কিছুই না। মানে আমরা এখন জৈব যৌগের আতুর ঘরেই আছি। নামকরণ, প্রথম নাম শিখেছি কিভাবে নাম বলতে হয় জৈব যৌগগুলোকে, তারপর একই রকম আণবিক সংকেত দিয়ে কত ধরনের যৌগ হতে পারে সেগুলো আমরা দেখছি। এখন তো কিছুই করিনি, আমরা ভিতরে তেমন ঢুকেই নাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো দেখো এখন খ নাম্বার প্রশ্ন তোমাদের কিভাবে এসছে। মিথেনকে প্রোপেনের সমগোত্রক বলা হয় কেন? কুমিল্লা বোর্ড 17। যাদের কাছে বই আছে বা নাই কোনো অসুবিধা নাই, যে কোনো জায়গা থেকে পড়লেই হয়। মিথানল ও মিথানল সমগোত্রক নয়, দেখছো? মিথানেল, এটা হলো মিথানল। CH3OH, এটা হলো মিথানল। আর এটা হলো মিথানেল, এটা হলো মিথানেল, এক কার্বন। আর এটা হলো মিথানল। এরা কি সমগোত্রক হবে? এর কার্যকরী মূলকই তো চেঞ্জ, আর তো কিছু ভাবাই লাগে না। এর কার্যকরী মূলক OH, এটা হলো অ্যালডিহাইড। তারপর এদের মধ্যে কি মিথিলিন মূলকের পার্থক্য আছে CH2 এর? দেখো দেখি, সেটাও নাই। এদের কি সাধারণ সংকেত 1? এর কার্বন 1, হাইড্রোজেন 4 আর O। তাহলে এটা কোন সূত্র মেনেছে? CnH2yCN+2 তার সাথে O। আর এর সাধারণ সংকেত কি দেখো? CH2O। তাহলে এর কোন সাধারণ সংকেত মানছে? CnH2yCnO। সাধারণ সংকেত ভিন্ন। এদের মধ্যে মিথিলিন মূলকের পরপর তো নাই, দুটো একই কার্বন বিশিষ্ট, কার্যকরী মূলক ভিন্ন, সবই ভিন্ন। এরা সমগোত্রক হয় কেমনে? সুতরাং এরা সমগোত্রক নয়। প্রোপেন ও বিউটিন পরস্পর সমগোত্রক কেন? চট্টগ্রাম 19 মানে বোঝো, সবচেয়ে লেটেস্ট প্রশ্ন এটা তোমাদের। 20-এ তো ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়নি। ওকে, এই যেখান থেকে তো সমানতা শুরু। তো আজকে মোটামুটি আমাদের সব মিলিয়ে প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। তো আমি আজকে আর তোমাদের আলোক সমানতা শুরু করব না।
অবশ্যই আগামী ক্লাসটা তোমাদেরকে করতেই হবে, আগামী ক্লাসটা তোমাদের করতেই হবে, আগামী ক্লাসটা তোমাদের করতে হবে। কেন 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 করতে হবে সেটা ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে। আগামী ক্লাসটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা সমানতার সবচেয়ে বেশি জায়গা মিলে যে সমানতাটা আছে, আলোক সমানতা, হয়তো এক ক্লাসে শেষ নাও হইতে পারে। আগামী ক্লাসে আমরা এই আলোক সমানতা নিয়ে আসলে ডিটেলস আলোচনা করব। তোমরা বিগত বছরের প্রশ্ন, সেটা অ্যাডমিশন টেস্ট হোক আর ফাইনাল পরীক্ষা হোক না কেন ভাইয়া, সেটা যেখানেই তোমরা কোশ্চিন দেখো, সমানতা থেকে বাকি সব সমান মিলে যে প্রশ্ন এসছে, এই আলোক সমানতার তার একাই দ্বিগুণ পরিমাণ প্রশ্ন এসছে। আমরা আলোক সমানতা শেষ করে দেখবা, প্রশ্ন যখন দেখবো বিগত সালের, চিন্তাও করতে পারবো না এত প্রশ্ন এসছে এখান থেকে। ওকে, আচ্ছা, আরেকটা কথা, তোমরা বইয়ের কথাটা আমাকে অনেকে বলেছ, সেটা হচ্ছে আমি যে বইগুলো দিই এগুলো হচ্ছে অফলাইনে শিক্ষার্থীদের, ওরা আমার এখানে ভর্তি হলে বইগুলো আমি ফ্রি দিই। তো এখন যেহেতু অফলাইন নাই, তোমরা অনলাইনে আসো, তোমাদেরকে অনলাইনে বইগুলো নিতে এলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সেটা কিনে নিতে হবে। এখন তোমরা যদি পরবর্তীতে আমার কাছে আবার অফলাইন পড়তে আসো, না আসলে তো কোনো সমস্যা নাই, মাস্টার গ্রুপে তো চলছে। যদি অফলাইনে পড়তে আসো কেউ, সেক্ষেত্রে তো বইটা তুমি আগেই নিয়ে নিছ, তখন তার বই নেওয়া লাগবে না। তাহলে যে টাকাটা তুমি আমার কাছ থেকে বই নিবা, সেই টাকাটা তখন কম দিবা বই না নিয়ে, তাহলেই হবে। ওকে, অর্থাৎ বই না নিলে বইয়ের টাকা তোমাকে তখন আর পে করতে হবে না, তাহলেই হবে। ওকে, তোমরা চাইলে আমার ফোন নাম্বার তো তোমরা নিশ্চয় জানো, 001 আচ্ছা 712-803-501। কারণ এখন অফিস তো ভাই সবসময় খোলা থাকে না, তোমার আমার সাথে কন্ট্যাক্ট করে বইটা নিতে সংগ্রহ করতে পারো। ওই যে বললাম যে তোমাদের বইটা পেমেন্ট করে নিতে হবে, আর যদি পরবর্তীতে তোমরা অফলাইনে আসো তাহলে ওই বইয়ের পেমেন্টটা বাদ দিয়ে তোমরা আমাকে পেমেন্ট করবো, তাহলে হবে আসলে। আর বই না নিলেও প্রবলেম নেই, কারণ আমি বইয়ের সব পিডিএফগুলোই কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিই আর কি। এবং আবার যতবার আমি আপডেট করবো, ধরো একটা জিনিস মনে হলো এটা চেঞ্জ করে এটা দিব, যখনই নামকরণের পিডিএফটা তোমাদের কতবার আমি চেঞ্জ করে গ্রুপে দিয়েছি, সেগুলো আমি দিব তোমাদের। ভাই কোনো সমস্যা নাই, যে কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় আমাকে ফোন করবা, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ক্লাসের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আসসালামু আলাইকুম।